রাজ্যে ক্ষমতায় আসতেই জনগণনা সংক্রান্ত নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের 1 আগস্ট থেকে ফেব্রুয়ারির এন্ডের মিডনাইট অবধি এই পুরো প্রক্রিয়াতে সবাই মিলে এটাতে অংশগ্রহণ করবেন, কোঅপারেশন করবেন। এই জনগণনায় আমার আপনার ঠিক কি কি লাভ হবে? আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। ইতিমধ্যে বাংলাদেশিরা বর্ডার পার করার চেষ্টা করছেন, তারা ফিরে যেতে চাইছেন। এই বাংলাদেশিরা কেন এই বঙ্গে ছিলেন, কাদের প্রশ্রয়ে ছিলেন এবং এই জনগণনায় কেন তারা ভয় পাচ্ছেন? শুধু এখানেই প্রশ্ন নয়, প্রশ্ন আরো গুরুতর যে এই জনগণনা কেন জেনে বুঝেও আটকে রাখা হয়েছিল, কেন আটকে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়? It's a great unfortunate that the then state government did not responded. এই জনগণনার ফলে আমার আপনার জেলার, রাজ্যের এবং এলাকার ঠিক কি কি উন্নতি হতে পারে? সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। একেবারে শুরুতেই যে চিত্রটা তুলে ধরব, এ রাজ্যের যে ডেমোগ্রাফিক পরিবর্তন, সেই পরিবর্তনকে মাথায় রেখে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, উদ্বিগ্ন কেন্দ্র সরকার, তারা কিন্তু বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছিল। সেই পদক্ষেপকে বারবার করে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিষয়টা হলো যে রাজ্যের সরকার পরিবর্তন হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই যে বিষয়টা একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। ঠিক সেইটার ফলস্বরূপ তিনি বলে দিয়েছিলেন যে রাজ্যের জনগণনা সংক্রান্ত যে বিষয়টা, সেটা ক্লিয়ার করতে হবে। সেইটা বেশ কয়েকদিন আগে তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু আজ নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে তিনি পরিষ্কার করে ডেট, সময় জানিয়ে দিলেন। আমাদের 1 আগস্ট থেকে ফেব্রুয়ারির এন্ডের মিডনাইট অবধি এই পুরো প্রক্রিয়াতে সবাই মিলে এটাতে অংশগ্রহণ করবেন, কোঅপারেশন করবেন। 1 আগস্ট থেকে আমাদের 15 আগস্ট পর্যন্ত আপনারা সবাই এটা করবেন এবং তারপরে আপ টু 14 সেপ্টেম্বর পর্যন্ত এই যে স্কোপটা আছে সেটা আপনারা সবাই কাজে লাগাবেন। তাতে এবারে প্রথম ডিজিটালি হচ্ছে, আর আমাদের সেলফ এনুমারেশন করার একটা স্কোপ যেটা এর আগে ছিল না, সেটাও আমরা পাচ্ছি। আমি এই সেন্সাসে সকলের অংশগ্রহণ, পার্টিসিপেশন এবং আপনাদের সবার সহযোগিতা প্রার্থনা করব, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেন্সাস কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নয়, এই সেন্সাস ধর্ম, জাত পাত কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়। তবে এই সেন্সাস কেন করা হচ্ছে, প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে। 2011-এর পর আর সেন্সাস হয়নি। এক্ষেত্রে এই 15 বছর ধরে পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের কিরকম পরিবর্তন হয়েছে, জনসংখ্যার কি পরিবর্তন হয়েছে, এটা জানা প্রয়োজন। এটা জানলে আমার আপনার ভালো হবে, বিশেষজ্ঞরা এটাই বলছেন। কিন্তু আজ আমি দেখব যে কেন তৃণমূল এই জনগণনায় পশ্চিমবঙ্গকে এগোতে দেয়নি, কেন জনগণনা আটকে রেখেছিলেন। এটাও দেখব যে জনগণনা হলে পশ্চিমবঙ্গের কি কি লাভ হবে, আমার আপনার কি কি লাভ হবে। এবং তার পাশাপাশি যেটা বলবো, 1 আগস্ট থেকে শুরু হতে চলেছে জনগণনা এবং 15 আগস্ট অব্দি অনলাইনে এমুনারেশন চলবে এবং চলবে ফেব্রুয়ারির একেবারে শেষ অব্দি। এইখানেই বিষয় যে ফেব্রুয়ারির শেষ অব্দি চলবে। এই সময়, এই টাইম অফ পিরিয়ডে একেবারে জনগণনা সংক্রান্ত যে সমস্ত প্রক্রিয়া, সেটা রাজ্য সরকার করবে, লোকের বাড়ি বাড়ি যাবে, তথ্য সংগ্রহ করবে, অর্থাৎ সেন্সাস যেটা হয় সেইটাই কিন্তু সম্পন্ন হবে। এইবার যেটা বিষয় যে এই জনগণনা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা একেবারে সাংবিধানিক দায়বদ্ধতা। এই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করছেন। একটি কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং ম্যান্ডেটারি সেন্সাস, এর সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে কোনো কাস্ট, ক্রিড কিছুর সম্পর্ক নেই।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই বিষয়টা উল্লেখ করে যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করছেন, তিনি বলছেন যে কোনোভাবে কেউ ঘাবড়াবেন না, বাংলার মানুষ বাংলায় থাকছে, কোনোভাবে আপনাদেরকে যদি কেউ কোনো রকম প্ররোচনায় দেয় সেই প্ররোচনায় পা দেবেন না। এবং তিনি এটা পরিষ্কার করে দিলেন যে আপনারা তো টিভিতে দেখছেন যে বাংলাদেশিরা কিভাবে পালিয়ে যাচ্ছে। এই বাংলাদেশিরা, যারা বাংলাদেশি তাদের ভয়, যারা অবৈধ প্রবেশকারী তাদের ভয়, কোনোভাবে যারা বাংলার মানুষ তাদের কোনো ভয় নেই। আপনারা কয়েকদিন ধরে টিভিতে দেখছেন যেভাবে বাংলাদেশ বর্ডার এলাকাতে মানুষজন ফিরে যাওয়ার জন্য লাইন দিচ্ছেন। দে আর নট ইন্ডিয়ান, এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না। তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য, কারণ এই রাজ্যে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখব যে এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে জনসংখ্যা গণনা বা সেন্সাস, এই জনগণনাতে পশ্চিমবঙ্গের কি লাভ হতে পারে। একেবারে শুরুতে যে বিষয়টা বলবো, জনগণনায় কি লাভ হতে পারে। জনগণনা হলে এটা পরিষ্কার হয়ে যাবে যে আমার, আপনার বা আমাদের সংখ্যা ঠিক কত। এই সংখ্যাটা জানা গেলে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে। সেন্সাসের ডাটা যখন আমরা ফাইনালি পাবো, তখন কিন্তু আমরা অনেক কিছুই আমাদের দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এবং আমাদের রাজ্য এবং আমাদের গভর্নমেন্ট অফ ইউনিয়ন গভর্নমেন্টের যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম রয়েছে সেখানেও আমরা একটা ডাটা ব্যাংক হিসেবে একটা তথ্য আমরা পাবো। এক্স্যাক্টলি আমি বলবো যে কেন্দ্রীয় অর্থ বাড়তে পারে। কিরকম? জনসংখ্যার ভিত্তিতে কেন্দ্র সরকার কিন্তু একটা ফান্ড অ্যালট করে, যে ফান্ডটা কিন্তু একেবারে প্রপার ওয়েতে অর্গানাইজড হওয়া উচিত। এখন যদি পশ্চিমবঙ্গের জনসংখ্যা 10 কোটি হয়, প্রপার 10 কোটি হয়, সেক্ষেত্রে কতজন বয়স্ক, কতজন বৃদ্ধ বা কতজন বৃদ্ধা, কতজন 18 কম, কতজন 30 কম, এই সংক্রান্ত তথ্য তারা পেয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে তাদের পক্ষে বা কেন্দ্র সরকারের পক্ষে এই বিষয়টা বোঝা সহজ হয় যে কিভাবে সাধারণ মানুষকে উপকার করা যায়, সাধারণ মানুষকে ফ্যাসিলিটি দেওয়া যায়, সাধারণ মানুষের জন্য বেটার প্রকল্প করা যায়। এই বিষয়গুলো তারা ভেবে দেখবে এবং সেইটা ভেবে দেখেই কিন্তু ফান্ড অ্যালোকেশন বাড়তে পারে, অর্থাৎ বরাদ্দ কিন্তু কেন্দ্রীয় বরাদ্দ বাড়তে পারে। এক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে নতুন জেলা, একেবারে নতুন শহর, অবকাঠামো উন্নয়ন কিন্তু হতে পারে, প্রশাসনিক জেলা আরো ভাগ করতে পারে। সেক্ষেত্রে পুলিশের সংখ্যা বাড়তে পারে, নতুন রিক্রুটমেন্ট হতে পারে। একেবারে পুলিশের সংখ্যা বাড়লে বা আমার আপনার পরিষেবা যদি আরো কাছে হয়, সেক্ষেত্রে প্রশাসনিক বিষয়গুলো কিন্তু আরো সহজ হবে। যদি একটা জায়গায় 500 জন লোক থাকে, 500 জন লোকের জন্য একটা থানা কিংবা একটা বিডিও অফিস থাকে বা একটা পুরসভা থাকে, সেইটা যদি ঠিক করা হয় বা যে এখানে 700 জন লোক হয়ে গেছে, তাহলে এইটা ভেঙে 2টো থানা, 2টো বিডিও অফিস, 2টো পুরসভা করা যেতে পারে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার আপনার পরিষেবা কিন্তু সহজ হবে। এইবার যেটা বিষয় হতে পারে সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। আমি যেটা শুরুতে বললাম যে 18 বছর কার বয়স, কার তার থেকে কম, কার 30, কার 60, কার 80, এই বিষয়টা পেয়ে গেলে রাজ্য সরকার বা একেবারে কেন্দ্র সরকার তারা কিন্তু বিভিন্ন রকমভাবে, যদি বলি সেক্ষেত্রে বলতে হবে যে কোনো ভ্যাকসিন বা কোনো রকম কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যেটা বয়স্কদের সংখ্যা বেশি, তাহলে বয়স্কদের জন্য সেফ রাখতে হবে, তাদেরকে একটা সেফ করিডর করতে হবে। এই বিষয়গুলো কিন্তু তারা চিন্তা ভাবনা করে একেবারে বয়স অনুযায়ী স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু একটা ড্রাইভ দেবে, যে ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রের উন্নতির একটা চান্সেস থাকবে। এক্ষেত্রে আরো যেটা রয়েছে, শহর ও গ্রামের বাস্তব চিত্র সামনে আসবে, যে শহরে এক্স্যাক্টলি কত লোক বাস করে, গ্রামে কত লোক বাস করে, শহরের লোকের সংখ্যা বেশি না কম, গ্রামের লোকের সংখ্যা বেশি না কম, গ্রামের লোক শহরে কিভাবে যাচ্ছে, বা বলে রাখা প্রয়োজন যদি গ্রামের থেকে গ্রামের লোক বেশি হয় তাহলে শহরের তাদের যাতায়াতের যে প্রসেস সেইটা উন্নতি করতে হবে, বা শহরে কারা রয়েছে তারা কি পশ্চিমবঙ্গের নাকি বা অন্য রাজ্যের, এই বিষয়গুলো কিন্তু তারা দেখতে পারবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার আপনার যে
বন্টন প্রসেস, আমার আপনার জন্য রাজ্য সরকারের যে বন্টনটা, সেইটা কিন্তু সঠিক সুষমভাবে হবে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। অন্য দিক থেকে দেখতে গেলে আমি যেটা বলছিলাম রাজনৈতিক ও প্রশাসনিক পুনর্বিন্যাস, এটা ডেফিনেটলি এটা গুরুত্বপূর্ণ যে প্রশাসনিক পুনর্বিন্যাস হলে সেক্ষেত্রে যেটা বলছিলাম যে একটা ফ্যাসিলিটি যেটা এখন আমরা সবাই মিলে পাই সেক্ষেত্রে দুটো ভাগ হয়ে যাবে এবং তারা সবাই আমরা যেটা পাবো সেটা কিন্তু ভিড় মুক্ত হবে, জঞ্জাল মুক্ত হবে এবং খুব সহজে সুবিধাটা পাবো। অন্যদিকে অনুপ্রবেশ ও নাগরিক বিতর্ক, এই অনুপ্রবেশ ও নাগরিক বিতর্ক কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে, তার কারণ অনুপ্রবেশ কমলে, অনুপ্রবেশ যদি না হয়, যে অনুপ্রবেশকারী যারা রয়েছে অবৈধ তারা যদি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যায়, সেক্ষেত্রে আমার আপনার চাকরির সংখ্যা বাড়বে, আমার আপনার পরিষেবার সংখ্যা বাড়বে। ডিজিটাল ও স্মার্ট গভর্নেন্স এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ। সমস্ত নথি যদি কেন্দ্র সরকারের কাছে থাকে, যদি ডিজিটালাইজড হয়ে যায় বিষয়টা, তাহলে যেটা হবে আমার আপনার সমস্ত তথ্য থাকলে, সবাই হয়তো ভাবতে পারেন যে কেন আমি তথ্য দেবো, কিন্তু এটা সঠিক কথা যে আমার আপনার তথ্য থাকলে কেন্দ্র সরকার যদি যায় সেক্ষেত্রে সুবিধাজনক প্রকল্পগুলো, ধরুন বেকার রয়েছে আমার আপনার বা আমার দর্শক যারা রয়েছেন তাদের একটা অংশ যদি বেকার থাকেন, তাদের জন্য কি প্রকল্প আনা দরকার, তাদের জন্য কিভাবে তাদেরকে ম্যানিপুলেট করা দরকার যে ভাই তোমরা চাকরি বাকরির চেষ্টা করো, তাদেরকে কিভাবে এনথুইজম বা বলা ভালো এনথু দেওয়া যায়, বা তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করে তাদেরকে চাকরির দিকে ফেরানো যায়, এই যে যুবক সমাজ বা যে কোনো সমাজের উপর এই যে সার্ভিলেন্স, এইটা কিন্তু করা যেতে পারে। এবার যেটা বিষয় যে তৃণমূল কেন এইটাকে এতদিন আটকে রেখেছিল, শুধু কি নিছক ভোট ব্যাংক? যে ভোট ব্যাংক এখন তাদেরকে ছেড়ে পালাচ্ছে। আমরা এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছি একজন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের মুখে। বাংলাদেশকে অবৈধ অনুপ্রবেশকারী, তিনি এসেছেন, তিনি এখানে কাজ করছেন 400 টাকার বিনিময়ে প্রত্যেকদিন, এবং অবৈধ অনুপ্রবেশকারীকে থাকতে দিচ্ছে তৃণমূলের লোকজন, তারা কাগজ বানিয়ে দিচ্ছে। আমরা এই চিত্র দেখেছি গত কয়েকদিন ধরে হাকিমপুরে। কোথায় ছিলে তোমরা? বাসাতে ছিলাম। হ্যাঁ, বারাসাতের কোথায় ছিলে? নিবেদিতা বলে কি কাজ করতে তুমি? সুইপারি কাজ করতাম। কে তোমাকে কাজ দিয়েছিল? দিদি দিয়েছিল কাজ, কোন দিদি? টিএমসির নেতা তোর নাম কি তার? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো টিএমসি নেতা, তোমাকে কাজ কে দিয়েছিল? আমাকে দিয়েছিল আমাদের গ্রামের একটা লোক, নাম কি তার? মুজিবার মেম্বার। কিন্তু যেটা প্রশ্ন যে কেন তিনি আটকে রেখেছিলেন, প্রশ্ন হচ্ছে এই সীমান্ত লাগোয়া এলাকায় যেখানে কাঁটাতার ছিল না, এক রাজ্য বা একেবারে বলা ভালো একাধিপত্য সাম্রাজ্য ছিল অপকর্ম দুষ্কৃতীদের। বাংলাদেশ থেকে দুষ্কৃতী আসতো, এখান থেকে দুষ্কৃতী চোর পালিয়ে যেত অপকর্ম করে। এইখানেই আমরা দেখেছি মালদা মুর্শিদাবাদে হিংসার ঘটনা, এই হিংসায় বারবার করে বাংলাদেশ যোগ পাওয়া গেছে। এইখানেই বারবার করে এই সীমান্ত লাগোয়া এলাকাগুলো অসুরক্ষিত ছিল, সেই জন্যই বিপদ বাড়ছিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল, এবং ঠিক সেই জায়গাটা নিজের কন্ট্রোলে রাখতে চাইছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই জন্যই এই গেমটা এতদিন ধরে জনগণনা আটকে রাখা হয়েছিল, যেটা 2025-এর অক্টোবর বা সেপ্টেম্বর মাসে আসে, যে নোটিশ বা যে নির্দেশিকা বা যে চিঠি ভারত সরকারের পক্ষ থেকে 16/5/2025 বিগত সরকারের কাছে এই সেন্সাস চালু করার জন্য প্রয়োজনীয় চিঠি এসেছিল। আমি ইস্যুটাকে পলিটিসাইজ করব না, ইটস এ গ্রেট আনফরচুনেট দ্যাট the then state government did not responded. এইখানেই শেষ নয়, আরো বেশ কয়েকটা ইস্যু কিন্তু রয়েছে যে সীমান্ত এলাকায় জনসংখ্যার বৃদ্ধি বা হার, এইটা জানতে পারলে কিন্তু যেটা এই ডেমোগ্রাফিক চেঞ্জেস, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা একই চিন্তা করছেন, এই ডেমোগ্রাফিক চেঞ্জেস আসছে কিরকম বিভিন্নভাবে। আমরা যদি বলি সেক্ষেত্রে ধর্মান্তকরণ বাড়ছিল এই অনুপ্রবেশকারীদের মাধ্যমে, এই সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে ধর্মান্তকরণ বাড়ছিল, যেটা অত্যন্ত উদ্বিগ্নের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলোকে রুখতেই বা এই জায়গাগুলোকে বন্ধ করতেই কিন্তু এই মুহূর্তে বারবার করে জনসংখ্যা বা এই বর্ডার সিকিউরিটি বা বর্ডার কে সুরক্ষা করার কাজ বাড়ানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো কেন মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছিলেন? শুধু কি এই সমস্ত কিছুর জন্য? শুধু তাই নয়, আরো যে বিষয়গুলো উঠে আসছে গুরুত্বপূর্ণভাবে, আসন পুনর্বিন্যাস এবং কেন্দ্রীয় প্রকল্প। এই আসন পুনর্বিন্যাস অর্থাৎ এই যে ভোট ব্যাংকটা, সেই ভোট ব্যাংকটার দ্বারাই কিন্তু বসিরহাট বা মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায়
একেবারে দক্ষিণ 24 পরগনা একাধিপত্য ছিল, মালদা মুর্শিদাবাদ মনে করে দেখুন 2021-এর রেজাল্ট, একেবারে দক্ষিণ 24 পরগনা 31-এর মধ্যে 30টা আসন পেয়েছিল, মুর্শিদাবাদে 22টা আসন, সেখানেও গুরুত্বপূর্ণ আসন ছিল, 24 পরগনা জেলায় এই 33টার মধ্যে 28টা আসন ছিল। এই যে সমস্ত জায়গা অনুপ্রবেশ বেড়েছিল, যে সমস্ত জায়গা একেবারে অসুরক্ষিত ছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু ভোট ব্যাংক হয়ে উঠছিল তৃণমূলের। সেই বিষয়টাই কিন্তু একেবারে ক্র্যাক করে ফেলেছে এইবার কেন্দ্র সরকার। এবং এইখানেই আরো যে বিষয়, যে কেন্দ্রীয় প্রকল্প, এই কেন্দ্রীয় প্রকল্প তারা না দিয়ে রাজ্যের প্রকল্প দিয়ে প্রাক্তন সরকার তারা কিন্তু ম্যানিপুলেট করে রাখতে চাইছিল এই গোটা অনুপ্রবেশকারী সমাজকে। এবং ঠিক সেই অনুপ্রবেশকারীরাই কিন্তু এইবার পালাতে বাধ্য হচ্ছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঙ্কারে। বলে রাখতে চাইবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে বলে দিয়েছিলেন ভাগো ভাগো জলদি ভাগো, ঠিক সেই পদ্ধতিতেই এবং পালানো শুরু করেছে। আমরা হাকিমপুর সীমান্ত দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি তারা বাংলাদেশিরা ঢল নামিয়েছেন এবং সেইখানে মোট 386 জন এই মুহূর্তে একেবারে হোল্ডিং সেন্টারে রয়েছে। ফলে সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার যে এই মুহূর্তে জনসংখ্যা বা জনগণনা হলে আমার আপনার প্রত্যেকের সুবিধা, আমার আপনার পরিষেবা ভালো হবে, আমার বা আপনার প্রত্যেকের কিন্তু একেবারে সমাজ, একেবারে সরকারি সুবিধা সমস্তটাই কিন্তু হাতের নাগালে চলে আসবে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বাড়বে, কেন্দ্রীয় বরাদ্দ বাড়বে, যেখানে সুবিধা ভোগ করব আমি আপনি প্রত্যেকেই। এখন দেখার যে কিভাবে এই জনগণনা হয়, কি পদ্ধতিতে জনগণনা শেষ হয় এবং কত সুষ্ঠুভাবে এই জনগণনা করতে পারে বিজেপি সরকার বা শুভেন্দু অধিকারী। এখন দেখার এদিকটাই, এবং তার পাশাপাশি এটাও দেখবো যে অনুপ্রবেশকারী ইস্যুতে ঠিক কোন কোন অ্যাকশন এই সরকার নেয়। সেই সমস্ত দিকে তাকিয়ে রয়েছে আমরা। তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটালে।